গল্পের ঝুড়ি গল্পের আসলে সবাইকে জানাই স্বাগত। ম্যাজিশিয়ান এবং ম্যাজিক ব্যাপারটা বেশিরভাগ মানুষকেই খুব অবাক করে দেয়। আজ আমি আপনাদের শোনাবো সত্যজিৎ রায়ের লেখা গল্প দুই ম্যাজিশিয়ান। 5, 6, 7, 8, 9, 10, 11। সুরপতি ট্রাঙ্কগুলো গুলে নিয়ে অ্যাসিস্ট্যান্ট অনিলের দিকে ফিরে পড়ল। ঠিক আছে, দাও, গাড়ি পাঠিয়ে দাও, সব ব্রেক ভ্যানে। আর মাত্র 25 মিনিট। অনিল বলল, আপনার গাড়িও ঠিক আছে স্যার, কুপে, 2টো বাড়তি আপনার নামে নেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। তারপর মুচকে এসে বলল, গার্ড সাহেবও আপনার একজন ভক্ত, নিউ এম্পায়ারে দেখেছেন আপনার শো। এই যে স্যার, আসুন এদিকে। গার্ড বীরেন বক্সি মশাই একগাল হেসে এগিয়ে এসে তার ডান হাতখানা সুরপতির দিকে বাড়িয়ে দিলেন। আসুন স্যার, যে হাতের সাফাই দেখে এত আনন্দ পেয়েছি সে হাত একবারটি শেক করে নিজেকে কৃতার্থ করে। সুরপতি মণ্ডলের 11টি ট্রাঙ্কের যে কোনো একটির দিকে চাইলেই তার পরিচয় পাওয়া যায়। মন্ডলস মিরাকলস কথাটা পরিষ্কার বড় বড় অক্ষরে লেখা প্রতিটি ট্রাঙ্কের পাশে এবং ঢাকনার উপরে। এর বেশি তার পরিচয়ের দরকার নেই, কারণ ঠিক 2 মাস আগে কলকাতার নিউ এম্পায়ার থিয়েটারে মণ্ডলের জাদুবিদ্যার প্রমাণ পেয়ে দর্শক বারবার করধ্বনি করে তাদের বাহবা জানিয়েছে। খবরের কাগজেও প্রশংসা হয়েছে প্রচুর। 1 সপ্তাহের প্রোগ্রাম ভিড়ের টানে চলেছে 4 সপ্তাহ, তাও যেন লোকের আঁশ মেটেনি। থিয়েটারের কর্তৃপক্ষের অনুরোধেই মণ্ডলকে কথা দিতে হয়েছে যে বড়দিনের ছুটিতে আবার শো করবে সে। কোনো অসুবিধা হলে বলবেন স্যার। গার্ড সাহেব সুরপতিকে তার কামরায় তুলে দিলেন। সুরপতি এদিকে ওদিকে দেখে নিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেশ কামরাটা। আচ্ছা স্যার, তাহলে অনেক ধন্যবাদ। গার্ড চলে যাবার পর সুরপতি তার বেঞ্চের কোণে জানলার পাশটায় ঠেস দিয়ে বসে পকেট থেকে 1 প্যাকেট সিগারেট বার করল। এই বোধহয় তার বিজয় অভিযানের শুরু। উত্তরপ্রদেশ, দিল্লি, আগ্রা, এলাহাবাদ, কাশী, লখনৌ, এই যাত্রায় এই কটি। তারপর আরও কত প্রদেশ পড়ে আছে, কত নগর, কত উপনগর। আর শুধুই কি ভারতবর্ষ, তার বাইরেও যে জগৎ রয়েছে, একটা বিরাট বিস্তীর্ণ জগৎ। বাঙালি বলে কি আর অ্যাম্বিশন নেই? সুরপতি দেখিয়ে দেবে। এককালে যে দেশের জাদুঘর হুডিনির কথা পড়ে তার গায়ে কাঁটা দিত, সে আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়বে তার খ্যাতি। বাংলার ছেলের দৌড় কতখানি তা সে প্রমাণ করবে বিশ্বের লোকের কাছে। যাক না কটা বছর, এ তো সবে শুরু। অনিল হাঁপাতে হাঁপাতে এসে বলল, সব ঠিক আছে স্যার, এভরিথিং। তালাগুলো চেক করে নিয়েছ তো? হ্যাঁ স্যার। গুড। আমি 2টো বগি পরেই আছি স্যার। লাইন ক্লিয়ার দিয়েছে? এই দিল বলে আমি চলি। বর্ধমানে চা খাবেন কি? হলে মন্দ হয় না। আচ্ছা, আমি নিয়ে আসবো খন। অনিল চলে গেল। সুরপতি সিগারেটটা ধরিয়ে জানলার বাইরে দৃষ্টি নিক্ষেপ করলো। প্ল্যাটফর্ম দিয়ে কুলি, যাত্রী, ফেরিওয়ালা গলমুখর স্রোত বয়ে চলেছে। সুরপতি সেদিকে দেখতে দেখতে কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। তার দৃষ্টি ঝাপসা হয়ে এলো। স্টেশনের কোলাহল মিলিয়ে এলো। মনটা তার চলে গেল অনেক দূরে, অনেক পেছনে। এখন তার বয়স 33, তখন 7 কি 8। দিনাজপুর জেলার ছোট্ট একটা গ্রাম, 5 পুকুর। শরতের এক শান্ত দুপুর। এক বুড়ি চটের থলি নিয়ে বসে আছে বটতলায় মতি মুদির দোকানের ঠিক সামনে। তাকে ঘিরে ছেলে বুড়োর ভিড়। কত বয়স বুড়ির? 60ও হতে পারে, 90ও হতে পারে। তোবড়ানো গালিয়ে অজস্র হিজিবিজি বলিরেখা। হাসলেই সংখ্যায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। আর ফোকলা দাঁতের ফাঁক দিয়ে কথার খই ফুটছে। ভানুমতির খেল দেখিয়েছিল বুড়ি। সেই প্রথম আর সেই শেষ। কিন্তু যা দেখেছিল তার সুরপতি কোনোদিন ভুললেও নেই, ভুলবেও না। তার নিজের ঠাকুমার বয়স হতো 65। ছুঁচে সুতো করাতে গেলে সর্বাঙ্গ ঠকঠক করে কাঁপে। আর এই বুড়ির কোকড়ানো হাতে এত জাদু। চোখের সামনে, নাকের সামনে, হাত 2 হাতের মধ্যে জিনিসপত্র সব ফুসফন্তরে উধাও করে দিচ্ছে। আবার পরক্ষণেই ফুসফন্তরে বার করে দিচ্ছে টাকা, মার্বেল, লাট্টু, সুপুরি, পেয়ারা। কালু কাকার কাছ থেকে একটা টাকা নিয়ে বুড়ি ভ্যানিশ করে দিলে তাতে কাকার কি রাগ আর তম্বি। তারপর খিলখিল হেসে হেসে বুড়ি যখন আবার সেটি বের করে ফেরত দিল, তখন কাকার চোখ ছানা বড়া। সুরপতির বেশ কিছুদিন ভালো করে ঘুম হয়নি এই ম্যাজিক দেখে। আর তারপর যখন ঘুমিয়েছে,
তখনও নাকি মাস কয়েক ধরে মাঝে মাঝে ঘুমের মধ্যে ম্যাজিক ম্যাজিক বলে চেঁচিয়ে উঠেছে। এরপর গায়ে যখনই মেলা টালা বসেছে সুরপতি ম্যাজিক দেখার আশায় ধাওয়া করেছে সেখানে, কিন্তু তেমন অবাক করা কিছুই আর চোখে পড়েনি। 16 বছর বয়সে সুরপতি চলে আসে কলকাতার বিপ্রদাস স্ট্রিটে কাকার বাড়িতে থেকে ইন্টারমিডিয়েট পড়বে বলে। কলেজের বইয়ের সঙ্গে পড়া চলেছিল ম্যাজিকের বই। কলকাতার আসার 2-1 মাসের মধ্যেই সুরপতি সেসব বই কিনে নিয়েছিল, আর কেনার কিছুদিনের মধ্যেই বইয়ের সব ম্যাজিক ইত্যা শেখা হয়ে গিয়েছিল। তাসের প্যাকেট কিনতে হয়েছিল অনেকগুলো। ঘন্টার পর ঘন্টা তাস হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ম্যাজিক অভ্যাস করতে হয়েছিল তাকে। কলেজের সরস্বতী পুজোয় বন্ধু বান্ধবের জন্মদিনে সুরপতি এসব ম্যাজিক মাঝে মাঝে দেখাতো। সে যখন সেকেন্ড ইয়ারে পড়ে তখন তার বন্ধু গৌতমের বোনের বিয়েতে তার নেমন্তন্ন হয়। সুরপতির ম্যাজিক শেখার ইতিহাসে এটা একটা স্মরণীয় দিন, কারণ এই বিয়েবাড়িতেই তার প্রথম দেখা হয় ত্রিপুরাবাবুর সঙ্গে। সুইনহো স্ট্রিটের বিরাট বাড়ির পেছনের মাঠে শামিয়ানা পড়েছে। তারই এক কোণে একটা ফরাসি অতিথি অভ্যাগত পরিবেশিত হয়ে বসে আছেন ত্রিপুরাচরণ মল্লিক। হঠাৎ দেখলে নেহাত নগণ্য বলেই মনে হয়। বছর 48 বয়স, কোকড়ানো টেরিকাটা চুল, হাসি হাসি মুখ, ঠোঁটের দুকোণে পানের দাগ। রাস্তাঘাটে এরকম কত লোক দেখা যায় তার ইয়ত্তা নেই, কিন্তু তার ঠিক সামনেই ফরাসের ওপর যে কাণ্ডটা ঘটল সেটা দেখলে লোকটির সম্বন্ধে মত পাল্টাতে হয়। সুরপতি প্রথমে নিজের চোখে বিশ্বাস করতে পারেনি। একটা রূপোর আদুরি গড়িয়ে গড়িয়ে 3 হাত দূরে রাখা একটা সোনার আংটির কাছে গেল। তারপর আংটিটাকে সঙ্গে নিয়ে আবার গড়গড়িয়ে ত্রিপুরাবাবুর কাছেই ফিরে এলো। সুরপতি এতই হতভম্ব যে তার হাততালি দেবার সামর্থ্য নেই। এদিকে পর মুহূর্তে আবার আরেক তাজ্জব জাদু। গৌতমের জ্যাঠামশাই ম্যাজিক দেখতে দেখতে চুরুট ধরাতে গিয়ে তার দেশলাইয়ের কাঠির সব বাক্স থেকে মাটিতে ফেলে বসলেন। তাকে উপর হতে দেখে ত্রিপুরাবাবু বললেন, আপনি আর কষ্ট করে ওগুলো তুলছেন কেন স্যার? আমাকে দিন, আমি তুলে দিচ্ছি। তারপর কাঠিগুলো ফরাসের এক কোণে স্তূপ করে রেখে নিজে বাঁ হাতের বাক্সটা নিয়ে ত্রিপুরাবাবু ডাকতে লাগলেন, আহা আহা তু 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 আহা। আর কাঠিগুলো ঠিক পোষা বেড়াল কুকুরের মতোই একে একে গুটি গুটি এসে বাক্সের ভিতরে ঢুকে যেতে লাগলো। সেই রাত্রে খাওয়া দাওয়ার পর সুরপতি ভদ্রলোককে একটু একা পেয়ে তার সঙ্গে আলাপ করল। সুরপতির ম্যাজিকের আগ্রহ দেখে ভদ্রলোক খুবই অবাক হন। বলেন, বাঙালিরা ম্যাজিক দেখেই খালাস, দেখাবার লোক তো কই বড় একটা দেখি না। তোমার এদিকে ইন্টারেস্ট দেখে আমি সত্যি অবাক হচ্ছি। এর 2 দিন পরে সুরপতি ত্রিপুরাবাবুর বাড়ি যায়। বাড়ি বললে ভুল হবে, মির্জাপুর স্ট্রিটের একটা মেজ বাড়ির একটা জীর্ণ ছোট্ট ঘর। অভাব অনটনের এমন স্পষ্ট চেহারা সুরপতি আর দেখেনি। ভদ্রলোক সুরপতিকে তার জীবিকার কথা বলেছিলেন। 50 টাকা করে ম্যাজিক দেখানোর ফি তার। মাসে 2টো করে বায়না জোটে কিনা সন্দেহ। চেষ্টায় হয়তো আরও কিছু হতে পারত, কিন্তু সুরপতি বুঝেছিল ভদ্রলোকের সে চেষ্টাই নেই। এত গুণী লোকের এমন অ্যাম্বিশনের অভাব হতে পারে সুরপতি তা ভাবতে পারেনি। এর উল্লেখ করাতে ভদ্রলোক বললেন, কি হবে, ভালো জিনিসের কদর করবে কেউ ওই পোড়া দেশে? কটা লোক সত্যিকারের আর্ট বোঝে? খাঁটি আর বেঁকির তফাৎ কটা লোক ধরতে পারে? সেদিন যে বিয়ের আসরের ম্যাজিক তুমি এত তারিফ করলে, কই আর তো কেউ করলো না। যেই খবর এলো পাত পড়েছে, সব সুসুর করে চলে গেল ম্যাজিক ছেড়ে পেট পুজো করতে। সুরপতি কয়েকজন আত্মীয় বন্ধুর বাড়িতে অনুষ্ঠানে ত্রিপুরাবাবুর ম্যাজিকের বন্দোবস্ত করে দিয়েছিল। কিছুটা কৃতজ্ঞত এবং বেশিটাই একটা স্বাভাবিক স্নেহবশত ত্রিপুরাবাবু সুরপতিকে তার ম্যাজিক শেখাতে রাজি হয়েছিলেন। সুরপতি টাকার কথা তোলাতে তিনি তীব্র আপত্তি করেন। বললেন, তুমি ও কথা তুলো না, আমার একজন উত্তরাধিকারী হলো এটাই বড় কথা। তোমার যখন এত শখ, এত উৎসাহ, তখন আমি শেখাবো। তবে তাড়াহুড়ো করো না, এটা একটা সাধনা। তাড়াহুড়োয় কিচ্ছু হবে না। ভালো করে শিখে নিলে একটা সৃষ্টির আনন্দ পাবে। খুব বেশি টাকা বা খ্যাতির আশা করো না। অবশ্য আমার দুর্দশা তোমার কোনোদিনই হবে না, কারণ তোমার মধ্যে অ্যাম্বিশন আছে, আমার নেই। সুরপতি ভয়ে ভয়ে জিজ্ঞেস করেছিল, সব ম্যাজিক শেখাবেন তো? ওই আদুলি আর আংটির ম্যাজিকটাও শেখাবেন তো? ত্রিপুরাবাবু হেসে বলেছিলেন, ধাপে ধাপে উঠতে হবে, ব্যস্ত হয়েও না, লেগে থাকো, সাধনা চাই। এসব পুরাকালের জিনিস,
মানুষের মনে যখন সত্যিকারের জোর ছিল, একাগ্রতা ছিল, তখন উদ্ভব হয় এসব ম্যাজিকের। আজকের মানুষের পক্ষে মনকে সেই স্তরে নিয়ে যাওয়া সহজ নয়। আমার কত কাঠ খড় পোড়াতে হয়েছে জানো। ত্রিপুরাবাবুর কাছে যখন প্রায় 6 মাস তালিম নেওয়া হয়ে গেছে, সে সময় একটা ব্যাপার ঘটে। একদিন কলেজ যাওয়ার পথে সুরপতি চৌরঙ্গির দিকে লক্ষ্য করল, চারিদিকে দেওয়ালে, ল্যাম্পপোস্টে আর বাড়ির গায়ে রঙিন বিজ্ঞাপন পড়েছে, সেফালো দ্য গ্রেট। কাছে গিয়ে বিজ্ঞাপন পড়ে সুরপতি বুঝল সেফালো একজন বিখ্যাত ইতালীয় জাদুকর। কলকাতায় আসছেন তার খেলা দেখাতে। সঙ্গে আসছেন সহ জাদুকরী ম্যাডাম পালাম্বো। নিউ এম্পায়ারে এক টাকার গ্যালারিতে বসে সেফালোর ম্যাজিক দেখেছিল সুরপতি। আশ্চর্য, চোখ ধাঁধানো, মন ধাঁধানো ম্যাজিক সব। এতদিন এসব ম্যাজিকের কথা সুরপতি কেবল বইয়েই পড়েছে। চোখের সামনে গোটা গোটা মানুষ ধোঁয়ায় মিলিয়ে যাচ্ছে, আবার আলাদিনের প্রদীপের ভেলকির মতো ধোয়ার কুণ্ডলীর ভিতর থেকে বেরিয়ে আসছে। একটা মেয়েকে কাঠের বাক্সের মধ্যে পুড়ে বাক্সটাকে করাত দিয়ে কেটে আধখানা করে দিলেন সেফালো। আবার 5 মিনিট পরেই মেয়েটি হাসতে হাসতে বেরিয়ে হলো অন্য আরেকটা বাক্সের ভেতর থেকে। তার গায়ে একটা আঁচড়ও নেই। সুরপতির হাতের তেলও সেদিন লাল হয়ে গিয়েছিল হাততালির চোটে। আর সেফালোকে লক্ষ্য করে বারবার অবাক হচ্ছিল সেদিন সুরপতি। লোকটা যেমন জাদুকর তেমনি অভিনেতা। পরনে কালো চকচকে স্যুট, হাতে ম্যাজিক ব্যান্ড, মাথায় টপ হ্যাট। সেই হ্যাটের ভেতর থেকে জাদু বলে কী না বার করলো সেফালো। একবার খালি হ্যাটে হাত ঢুকে কান ধরে একটা খরগোশ টেনে বার করলো। বেচারা সবে কান ঝাড়া শেষ করেছে, এমন সময় বেরোলো পায়রা। 1, 2, 3, 4 ফরফর করে স্টেজের চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো ম্যাজিক পায়রা। ওদিকে সেফালো ততক্ষণে সে একই হ্যাটের ভেতর থেকে চকলেট বার করে দর্শকদের মধ্যে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আর এর সব কিছুর সঙ্গে চলেছে সেফালোর কথা, যাকে বলে কথার তুবড়ি। সুরপতি বইয়ে পড়েছিল যে একে বলে প্যাটার। এই প্যাটার হলো ম্যাজিশিয়ানদের একটা প্রধান অবলম্বন। দর্শক যখন এই প্যাটারের স্রোতে নাকানি চোবানি খাচ্ছেন, ম্যাজিশিয়ান সেই ফাঁকে হাত সাফাইয়ের আসল কাজগুলো সেরে নিচ্ছেন। কিন্তু এর আশ্চর্য ব্যতিক্রম হলেন ম্যাডাম পালাম্বো। তার মুখে একটি কথা নেই। নির্বাক কলের পুতুলের মতো খেলা দেখিয়ে গেলেন তিনি। তাহলে তার হাত সাফাইগুলো হয় কোন ফাঁকে? এর উত্তরও সুরপতি পরে জেনেছিল। স্টেজে এমন ম্যাজিক দেখানো সম্ভব যাতে হাত সাফাইয়ের কোনো প্রয়োজন হয় না। সেসব ম্যাজিক নির্ভর করে কেবল যন্ত্রের কারসাজির উপর, এবং সেসব যন্ত্র চালানোর জন্য স্টেজের কালো পর্দার পেছনে লোক থাকে। মানুষকে দুভাগে ভাগ করে কেটে আবার জুড়ে দেওয়া বা ধোয়ার ভেতর অদৃশ্য করে দেওয়া, এইসবই কলকবজার ব্যাপার। তোমার যদি পয়সা থাকে, তুমিও সেই সব কলকবজা কিনে বা তৈরি করে সেই সব ম্যাজিক দেখাতে পারো। অবশ্য ম্যাজিকগুলো জমিয়ে রসিয়ে সাজ পোশাকের বাহারি চিত্তাকর্ষক করে দেখানোর মধ্যেও একটা বাহাদুরি আছে, আর্ট আছে। সবাইয়ের সে আর্ট জানা নেই, কাজেই পয়সা থাকলেই বড় ম্যাজিশিয়ান হওয়া যায় না। সবাই কি আর? সুরপতির স্মৃতিজাল হঠাৎ ছিন্নভিন্ন হয়ে গেল। ট্রেনটা একটা প্রকাণ্ড ঝাঁকুনি দিয়ে প্ল্যাটফর্ম ছেড়েছে, আর ঠিক সেই মুহূর্তে এক হ্যাচকা টান দিয়ে দরজা খুলে কামরার মধ্যে ঢুকে পড়েছে। এ কি? সুরপতি হা হা করে উঠে বাধা দিতে গিয়ে থমকে থেমে গেল। এই যে সেই ত্রিপুরাবাবু, ত্রিপুরাচরণ মল্লিক। এরকম অভিজ্ঞতা সুরপতির আরও কয়েকবার হয়েছে। একজন পরিচিত লোকের সঙ্গে হয়তো অনেককাল দেখা নেই, হঠাৎ একদিন তার কথা মনে পড়ল বা তার বিষয়ে আলোচনা হলো, আর পর মুহূর্তে সশরীরে সেই লোক এসে হাজির। কিন্তু তাও সুরপতির মনে হলো যে ত্রিপুরাবাবুর আজকের এই আবির্ভাবটা যেন আগের সব ঘটনাকে ম্লান করে দিয়েছে। সুরপতি কয়েক মুহূর্ত কোনো কথাই বলতে পারল না। ত্রিপুরাবাবুর ধুতির খুঁট দিয়ে কপালে ঘাম মুছে হাতের একটা পোটলা মেঝেতে রেখে সুরপতি বেঞ্চের বিপরীত কোণটাতে বসলেন। তারপর সুরপতির দিকে চেয়ে একটু হেসে বললেন, অবাক লাগছে না? সুরপতি কোনো মতে ঢোক গিলে বলল, অবাক মানে? প্রথমত আপনি যে বেঁচে আছেন তাই আমার ধারণা ছিল না। কীরকম? আমি আমার বিয়ে পরীক্ষার কিছুদিন পরেই আপনার মেসে যাই, গিয়ে দেখি তালা বন্ধ। ম্যানেজার বাবু, নামটা ভুলে গেছি, বললেন যে আপনি নাকি গাড়ি চাপা পড়ে। ত্রিপুরাবাবু হো হো করে হেসে উঠলেন, বললেন, সেরকম হলে তো বেঁচেই যেতাম, অনেক ভাবনা চিন্তা থেকে রেহাই পেতাম। সুরপতি বলল, আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিছুদিন আগে আপনার কথা ভাবছিলাম। বলো কি? ত্রিপুরাবাবু চোখে মুখে যেন একটা বিষাদের ছায়া পড়ল। আমার কথা ভাবছিলে? এখনো ভাবো আমার কথা?
শুনে আশ্চর্য হলাম। সুরপতি জিভ কাটল। এটা আপনি কি বলছেন ত্রিপুরাবাবু? আমি কি অত সহজে ভুলি? আমার হাতে খড়ি যে আপনার হাতে। আজ বিশেষ করে পুরনো দিনগুলোর কথা মনে পড়ছিল। আজ বাইরে যাচ্ছি শো দিতে, এই প্রথম বাংলার বাইরে। আমি যে এখন পেশাদারি ম্যাজিশিয়ান তা আপনি জানেন কি? ত্রিপুরাবাবু মাথা নাড়লেন। জানি, সব জানি। সব জেনে শুনেই তোমার সঙ্গে দেখা করব বলে আজ এসেছি। এই 12 বছর তুমি কি করেছো না করেছো, কিভাবে তুমি বড় হয়েছো, এই অবস্থায় এসে পৌঁছেছো, এর কোনোটাই আমার অজানা নেই। সেদিন নিউ এম্পায়ারে ছিলাম আমি, প্রথম দিন, একেবারে পেছনের বেঞ্চিতে। সবাই তোমার কলা কৌশল কেমন অ্যাপ্রিসিয়েট করলো তা দেখলাম। কিছুটা গর্ব হচ্ছিল বটে। কিন্তু ত্রিপুরাবাবু থেমে গেলেন। সুরপতিও কিছু বলার খুঁজে পেল না। কী বা বলবে সে? ত্রিপুরাবাবু যদি কিছুটা ক্ষুণ্ণ বোধ করেন তাহলে তাকে দোষ দেওয়া যায় না। সত্যি উনি গোড়াপত্তনটা না করিয়ে দিলে সুরপতির আজ এতটা উন্নতি হতো না। আর তার প্রতিদানে সুরপতি কী বা করেছে? বরং উল্টে এই 12 বছরে ক্রমশ তার মন থেকে ত্রিপুরাবাবুর স্মৃতি মুছে এসেছে। তার প্রতি কৃতজ্ঞতার ভাবটাও যেন কমে এসেছে। ত্রিপুরাবাবু আবার শুরু করলেন। গর্ব আমার হয়েছিল তোমার সেদিনের সাকসেস দেখে, কিন্তু তার সঙ্গে আফসোসও ছিল। কেন জানো? তুমি যে রাস্তা বেছে নিয়েছ সেটা খাঁটি ম্যাজিকের রাস্তা নয়। তোমার ব্যাপারটা অনেকটা লোক ভুলানো, রং তামাশা, অনেকখানি যন্ত্রের কৌশল, তোমার নিজের কৌশল নয়। অথচ আমার ম্যাজিক মনে আছে তোমার? সুরপতি ভোলেনি, কিন্তু সেই সঙ্গে এও মনে ছিল তার যে ত্রিপুরাবাবু যেন তার সেরা ম্যাজিকগুলো তাকে শেখাতে দ্বিধাবোধ করতেন। তিনি বলতেন এখনও সময় লাগবে। সেই সময় আর কোনো দিন আসেনি। তার আগেই এসে পড়ল শেফার্লো, আর তার 2 মাসের মধ্যেই ত্রিপুরাবাবু উধাও। কিছুটা বিস্ময়, কিছুটা আফসোস সুরপতির হয়েছিল সেদিন। মেসে গিয়ে ত্রিপুরাবাবুকে না পেয়ে কিন্তু সেটা ক্ষণস্থায়ী, কারণ তখনও তার মনে অনেকখানি জায়গা জুটে রয়েছে শেফার্লো। শেফার্লোর জায়গায় নিজেকে কল্পনা করে সে অনেক স্বপ্নজাল বনে। দেশে দেশে ম্যাজিক দেখিয়ে রোজগার করবে, নাম করবে, লোককে আনন্দ দেবে, লোকের হাততালি পাবে, বাহবা পাবে। ত্রিপুরাবাবু অন্যমনস্কভাবে জানলা দিয়ে বাইরে চেয়ে যাচ্ছেন। সুরপতি তাকে একবার ভালো করে দেখল। ভদ্রলোককে সত্যিই দুস্থ বলে মনে হচ্ছে। মাথার চুল প্রায় সমস্ত পেকে গেছে, গালের চামড়া আলগা হয়ে এসেছে, চোখ ঢুকে গেছে কোটরের ভেতরে, কিন্তু চোখের দৃষ্টি কি ম্লান হয়েছে কিছু? মনে তো হয় না। আশ্চর্য তীক্ষ্ণ চাহনি ভদ্রলোকের। ত্রিপুরাবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অবশ্য তুমি কেন এ পথ বেছে নিয়েছো জানি। আমি জানি তুমি বিশ্বাস করো, হয়তো আমি তার জন্য কিছুটা দায়ী যে খাঁটি জিনিসের কদর নেই। স্টেজে ম্যাজিক দেখাতে গেলে একটু চটক চাই, চাকচিক্য চাই, তাই নয় কি? সুরপতি অস্বীকার করল না। শেফার্লো দেখার পর থেকেই তার এই ধারণা হয়েছে। কিন্তু জাঁকজমক মানেই কি খারাপ? আজকাল দিনকাল বদলেছে। বিয়ের আসরে ফরাসের ওপর বসে ম্যাজিক দেখে কী বা রোজগার করবে তুমি? আর কেই বা জানবে তোমার নাম? ত্রিপুরাবাবুর অবস্থাটা তো সে নিজেই চোখেই দেখেছে। খাঁটি ম্যাজিক দেখাতে গিয়ে যদি মানুষের পেট না চলে তো সেই ম্যাজিকের সার্থকতা কোথায়? সুরপতি ত্রিপুরাবাবুকে শেফার্লোর কথা বলল। যে জিনিস হাজার হাজার দর্শক দেখে আনন্দ পাচ্ছে, তারিফ করছে, তার কি কোনো সার্থকতা নেই? খাঁটি ম্যাজিক তো সুরপতি অশ্রদ্ধা করছে না, কিন্তু সে পথে কোনো ভবিষ্যৎ নেই। তাই সুরপতি এই পথ বেছে নিয়েছে। ত্রিপুরাবাবু হঠাৎ যেন উত্তেজিত হয়ে উঠলেন। বেঞ্চের ওপর পা তুলে দিয়ে সুরপতির দিকে ঝুঁকে পড়লেন। শোনো সুরপতি, তুমি যদি সত্যিই বুঝতে পারতে আসল ম্যাজিক কী জিনিস, তাহলে তুমি নকলের পেছনে ধাওয়া করতে না। হাত সাফাই তো ওর শুধু একটা অঙ্গ মাত্র। অবশ্য তারও যে কত শ্রেণীবিভাগ আছে তার শেষ নেই। যৌগিক ক্রিয়ার মতোই সেসব সাফাই মাসের পর মাস, বছরের পর বছর অভ্যেস করতে হয়। কিন্তু এছাড়াও তো আরও কত কী আছে। হিপনোটিজম, কেবল চোখের চাহনির জোরে মানুষকে সম্পূর্ণ তোমার বশে এনে ফেলতে পারবে। এমন বশ করবে যে সে তোমার হাতে কাদা হয়ে যাবে। তারপর টেলিপ্যাথি, থট রিডিং, অপরের চিন্তার জগতে তুমি অবাধে চলাফেরা করতে পারবে। একজনের নাড়ি টিপে বলে দেবে সে কি ভাবছে। তেমন তেমন শেখা হয়ে গেলে পরে তাকে স্পর্শও করতে হবে না। কেবল মিনিট খানেক তার চোখের দিকে চেয়ে থাকলেই তার মনের কথা, পেটের কথা সব জেনে ফেলবে। এসব কি কম ম্যাজিক? জগতের সব সেরা ম্যাজিকের মূল্য হচ্ছে এইসব জিনিস।
এতে কলকবজার কোনো ব্যাপার নেই, আছে শুধু সাধনা, নিষ্ঠা, একাগ্রতা। ত্রিপুরাবাবু দম নেবার জন্য থামলেন। ট্রেনের শব্দের জন্য তাকে গলা উঁচিয়ে কথা বলতে হচ্ছে। তাতে বোধহয় তিনি আরও ক্লান্ত হয়ে পড়েছিলেন। এবারে তিনি সুরপতির দিকে আরও এগিয়ে এসে বললেন, আমি তোমাকে এর সব কিছুই শেখাতে চেয়েছিলাম, কিন্তু তুমি গ্রাহ্য করলে না। তোমার তর্স হইল না। একজন বিদেশি বুজরুকের বাইরের জাঁকজমক তোমার মাথা ঘুরিয়ে দিল। আসল পথ ছেড়ে যে পথে চট করে অর্থ হয়, খ্যাতি হয়, সে পথে চলে গেলে তুমি। সুরপতি নির্বাক। সত্যি করে এর কোনো অভিযোগেরই প্রতিবাদ সে করতে পারে না। ত্রিপুরাবাবু এবার সুরপতির কাঁধে একটা হাত রেখে গলার স্বর একটু নরম করে বললেন, আমি তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি সুরপতি। আমায় দেখে বুঝেছ কিনা জানি না, আমার অবস্থা খুবই খারাপ। এত জাদু জানি, কিন্তু টাকা করার জাদুটা এখনও অজানা রয়ে গেছে। অ্যাম্বিশনের অভাবে আমার কাল হয়েছে, না হলে কি আর আমার অন্য চিন্তা করতে হয়? আমি এখন মরিয়া হই এসেছি তোমার কাছে সুরপতি। আমি নিজে যে নিজের পায়ে দাঁড়াবো সে শক্তি আর নেই, বয়সও নেই, কিন্তু আমার এটুকু বিশ্বাস আছে যে আমার এই দুর্দিনে তুমি আমাকে মানে কিছুটা স্যাক্রিফাইস করো, সাহায্য করবে, ব্যাস, তারপর আর আমি তোমাকে বিরক্ত করব না। সুরপতির মনটা ধাঁধিয়ে উঠল। কী সাহায্য চাইছেন ভদ্রলোক? ত্রিপুরাবাবু বলে চললেন, তোমার কাছে হয়তো প্ল্যানটা একটু রুড বলে মনে হতে পারে, কিন্তু এছাড়া উপায় নেই। মুশকিল হচ্ছে কি, আমার যে শুধু টাকারই প্রয়োজন তা নয়, বুড়ো বয়সে একটা নতুন শখ হয়েছে। জানো, একসঙ্গে অনেকগুলো লোকের সামনে আমার সেরা খেলাগুলো একবার দেখাতে ইচ্ছে করছে। হয়তো এই প্রথম এবং এই শেষবার, কিন্তু তাও এই শখটা কিছুতেই দমন করতে পারছি না। একটা অজানা আশঙ্কা সুরপতির বুকটা কাঁপিয়ে দিল। ত্রিপুরাবাবু এবার তার আসল প্রস্তাবটা পারলেন। লখনৌতে তোমার ম্যাজিক দেখানোর ব্যবস্থা হয়েছে, তুমি সেখানে যাচ্ছ। ধরো যদি শেষ মুহূর্তে তোমার অসুখ করে, দর্শককে একেবারে হতাশ করে ফিরিয়ে দেওয়ার চেয়ে ধরো যদি তোমার জায়গায় আর কেউ। সুরপতি হকচকিয়ে গেল। ত্রিপুরাবাবু বলেন কি? সত্যিই মরিয়া হয়েছেন ভদ্রলোক, না হলে এমন অদ্ভুত প্রস্তাব করেন কি করে? সুরপতি চুপ করে আছে দেখে ত্রিপুরাবাবু বললেন, অনিবার্য কারণ হেতু তোমার বদলে তোমার গুরু ম্যাজিক দেখাবেন, এইভাবেই খবরটা দিয়ে দেবে তুমি। এতে কি লোক খুব হতাশ হবে বলে মনে হয়? আমার তো তা মনে হয় না। আমার দৃঢ় বিশ্বাস যে আমার ম্যাজিক লোকের ভালোই লাগবে। কিন্তু তাও আমি প্রস্তাব করি যে প্রথম দিনের হিসেবে তোমার যা টাকা পাওনা হতো তার অর্ধেক তুমিই পাবে। তাতে আমার ভাগে যা থাকবে তাতেই আমার চলে যাবে। তারপর তুমি যেমন চলছো চলো, আমি আর তোমাকে বিরক্ত করব না। কেবল এই একদিনের সুযোগটুকু তোমাকে করে দিতেই হবে সুরপতি। সুরপতি মাথা গরম হয়ে উঠেছে। অসম্ভব! আপনি কি বলছেন? আপনি নিজেই বুঝতে পারছেন না ত্রিপুরাবাবু? বাংলার বাইরে এই প্রথম আমার প্রদর্শনী। লখনৌর শোয়ের ওপর কত কিছু নির্ভর করছে তা আপনি বুঝতে পারছেন না? আমার কেরিয়ারের গোড়াতেই আমি একটা মিথ্যার আশ্রয় নেব? কী করে ভাবছেন আপনি এরম কথা? ত্রিপুরাবাবু স্থির দৃষ্টিতে সুরপতির দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ট্রেনের শব্দের ওপর দিয়ে তার ধীর সংযত কণ্ঠস্বর সুরপতির কানে ভেসে এলো। সেই আধুলি আর আংটি ম্যাজিকের ওপর তোমার এখনো লোভ আছে কি? সুরপতি চমকে উঠল, কিন্তু ত্রিপুরাবাবুর চাউনিতে কোনো পরিবর্তন নেই। কেন? ত্রিপুরাবাবু মৃদু হেসে বললেন, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও তাহলে আমি তোমায় ম্যাজিকটা শিখিয়ে দেবো। যদি এখনই কথা দাও তো এখনই, আর যদি না দাও। হুইসেলের একটা বিকট শব্দ করে একটা হাওড়াগামী ট্রেন সুরপতিদের ট্রেনের পাশ দিয়ে বেরিয়ে গেল। তার কামরার আলোয় ত্রিপুরাবাবুর চোখ বারবার ধকধক করে জ্বলে উঠল। আলো আর শব্দ মিলিয়ে গেলে পর সুরপতি জিজ্ঞেস করলো, আর যদি রাজি না হই? তাহলে ফল ভালো হবে না সুরপতি। তোমার একটা কথা জানা দরকার, আমি যদি দর্শকের মধ্যে উপস্থিত থাকি তাহলে ইচ্ছে করলে আমি যে কোনো জাদুকরকে অপদস্থ, নাকাল, এমনকি একেবারে অকেজো করে দিতে পারি। ত্রিপুরাবাবু তার কোটের পকেট থেকে একজোড়া তাস সুরপতির দিকে এগিয়ে দিলেন। দেখাও তো দেখি তোমার হাত সাফাই। কঠিন কিছু না, একেবারে প্রাথমিক সাফাই। পেছনের এই গোলামটা সামনের এই তিতিরের ওপর দিয়ে নিয়ে এসে দেখি হাতে ঝাঁকুনিতে। আয়নার সামনে দাঁড়িয়ে 16 বছর বয়সী সুরপতির এই সাফাইটা আয়ত্ত করতে লেগেছিল মাত্র 7 দিন। আর আজ সুরপতি তাস হাতে নিয়ে দেখল তার আঙুল ক্রমশ অবশ হয়ে আসছে।
শুধু আঙুল নয়, আঙুল, কবজি, কনুই, একেবারে পুরো হাতটাই অবশ। ঝাপসা চোখে সুরপতি দেখল ত্রিপুরাবাবুর ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি। এক অমানসিক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছেন তিনি সুরপতির চোখের দিকে। সুরপতির কপাল ঘেমে গেল, সর্বাঙ্গে একটা কাঁপুনির লক্ষণ অনুভব করল সে। এবার বুঝেছ আমার ক্ষমতা? সুরপতির হাত থেকে তাসের প্যাকেটটা আপনা থেকেই পড়ে গেল বেঞ্চির ওপরে। ত্রিপুরাবাবু তাসগুলো গোছ করে তুলে নিয়ে গম্ভীর গলায় বললেন, রাজি আছো? সুরপতি অসুস্থ অবশ ভাবটা কেটে গেছে। সে ক্লান্ত ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করল, ম্যাজিকটা শেখাবেন তো? ত্রিপুরাবাবু তার ডান হাতের তর্জনী সুরপতির নাকের সামনে তুলে ধরে বললেন, লখনৌতে প্রথম শোতে তোমার অসুস্থতা হেতু তোমার পরিবর্তে তোমার গুরু ত্রিপুরাচরণ মল্লিক তার জাদু বিদ্যা প্রদর্শন করবে, তাই তো? হ্যাঁ, তাই। তুমি তোমার প্রাপ্য টাকার অর্ধেক আমাকে দেবে, ঠিক তো? ঠিক। তবে এসো। সুরপতি পকেট হাতড়ে একটা আদুলি আর নিজের আঙুল থেকে পলার বসানো আংটিটা খুলে ত্রিপুরাবাবুকে দিল। বর্ধমানে গাড়ি থামাতে চা নিয়ে তার বসের কামরার সামনে এসে অনিলদাকে সুরপতি ঘুমে অচেতন। অনিল একটু ইতস্তত করে একবার স্যার বলে মৃদু শব্দ করতে সুরপতি ধর্মড়িয়ে উঠে বসল। কি 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 ব্যাপার? আপনার চা এনেছি স্যার, ডিস্টার্ব করলাম? কিছু মনে করবেন না। কিন্তু সুরপতির উদ্ভ্রান্ত দৃষ্টিতে কামরার এদিক ওদিক দেখতে লাগলো। কি হলো স্যার? ত্রিপুরাবাবু? ত্রিপুরাবাবু? অনিল হতভম্ব। না না, উনি তো সেই 51-এ বাস চাপা পড়ে। কিন্তু আমার আংটি? কোন আংটি স্যার? আপনার পলাটা তো হাতেই রয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর সুরপতি পকেটে হাত দিয়ে একটা আদুলি বার করলো। অনিল লক্ষ্য করলো সুরপতির হাত থরথর করে কাঁপছে। অনিল, ভেতরে এসো তো একবার, চট করে এসো। ওই জানলাগুলো বন্ধ করো তো। হ্যাঁ, এইবার দেখো। সুরপতি বেঞ্চির এক মাথায় আংটি আর অন্য মাথায় আদুলিটা রাখলো। তারপর ইষ্ট নাম জপ করে যা থাকে কপালে করে স্বপ্নে পাওয়া কৌশল প্রয়োগ করলো আদুলির দিকে তীব্র সংহত দৃষ্টি নিক্ষেপ করে। আদুলিটা বাধ্য ছেলের মতো গড়িয়ে আংটির কাছে গিয়ে সেটাকে সঙ্গে নিয়ে সুরপতির কাছে গড়িয়ে ফিরে এলো। অনিলের হাত থেকে চায়ের পেয়ালাটা পড়ে যেত যদি না সুরপতি অদ্ভুত হাত সাফাইয়ের বলে সেটাকে পড়ার পূর্ব মুহূর্তে নিজের হাতে নিয়ে নিত। লখনৌতে জাদু প্রদর্শনীর প্রথম দিন পর্দা উঠলে পর সুরপতি মণ্ডল সমস্ত দর্শক মণ্ডলীর সামনে উপস্থিত হয়ে তার স্বর্গত জাদু বিদ্যা শিক্ষক ত্রিপুরাচরণ মল্লিকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করল। আজ প্রদর্শনীর শেষ খেলা, যেটাকে সুরপতি খাঁটি দেশি ম্যাজিক বলে আখ্যা দিল, আংটি ও আধুলির খেলা। গল্পটা এখানেই শেষ হলো। আমরা যে কোনো শিল্প যে গুরুর কাছ থেকে শিখি তাকে ধন্যবাদ দেওয়া আমাদের কর্তব্য, তাই না? আর একটা খুব ভালো গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছে ফিরে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।